সুশীলতার বিপরীতটা কি? আপনি সুশীলতা দেখাতে পারবেন না, কি দেখাতে পারবেন? মাস্তানি। এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাস্তানি মাঝখানে কি? 5ই আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো। আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন। সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে, সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম। সময় টিভির গুন্ডামি না, দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে। রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের 10 জন সাংবাদিককে চাকরিচ্যুত করার কথা বলেছেন। দর্শক শ্রোতা, সমন্বয়ক থেকে গুন্ডায় পরিণত হয়েছে হাসনাত আব্দুল্লাহ। খালেদ মহিউদ্দিন ভাইয়ের টকশোর মধ্যে যে প্রশ্নগুলো করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে, যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে, ইতিমধ্যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই হাসনাত আব্দুল্লাহ 10 সাংবাদিকের চাকরি খেয়ে বলছে। এই হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক থেকে কিভাবে গুন্ডা হলো, কিসের জন্য হলো, ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন যে অবৈধ টাকার পাহাড় বানিয়েছে এই হাসনাত আব্দুল্লাহ, আর এই কারণে আরও টাকা হাতিয়ে নেওয়ার জন্য তিনি গুন্ডা সেজেছেন, যে কোনো জায়গায় যে থ্রেট দিচ্ছেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর মিলবে এই খালেদ মহিউদ্দিন ভাইয়ের টকশোর মধ্যে। খালেদ মহিউদ্দিন ভাই যে প্রশ্নগুলো করেছে, এই প্রশ্নগুলো সকলেই করতে চায়। চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা সকল বিস্তারিত জানতে পারবো কিভাবে 10 সাংবাদিকের চাকরি খেলো, কেন বা তাদেরকে ছেড়ে দিল। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে। এখন এর সাপোর্টিং ডিটেইলটা কি, মানে আপনার কাছে কি প্রমাণ আছে? এটা আমি যে 10 জন আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম, সেখানে আপনি 10 জনের কথা বা 5 জনের কথা বা 8 জনের কথা বা হয়তো 10 জনের কথাই আমার এখন মানে এএফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহকে সময় টেলিভিশনের 10 জন সাংবাদিককে চাকরিচ্যুত করার কথা বলেছেন। আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই, আপনি যাওয়ার পরে 5 জনের চাকরিচ্যুত করা হয়েছে এবং সেই 5 জনের চাকরিচ্যুত করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন। আমি আবারও বলতে চাই যে আপনি 10 জনের লিস্ট ধরাইছেন, 5 জনের লিস্ট ধরাইছেন। হ্যাঁ, 5 জনের লিস্ট ধরেছেন, সেটা আমি বলি। আপনি ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যভাবে আসে না, আপনার জায়গা থেকে যেভাবে আসছে সেটা হচ্ছে এএফপি এর বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে, ব্যাপারটা এমন ছিল না। বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি। এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে, যেগুলো হচ্ছে অংশগ্রহণ করেছে, আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি। কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে, এই গুন্ডামির বিরুদ্ধে, এটা সাংবাদিকতা করেন এক ধরনের গুন্ডামি করেছে, আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম, যেটা যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট করছেন, যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই, আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল, সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে, সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি 10 জনের নাম এটা খুব এটা বাস্তবতা বিবর্জিত একটা তথ্য খালেদ ভাই। এটার কোনো ধরনের বাস্তবতা থেকে আপনাদের জায়গা থেকে আপনি তো অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্ন উত্তর নিব, আপনার সবগুলো প্রশ্ন উত্তর দিব। সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, যে সাংবাদিকতার জন্য খালেদ মহিউদ্দিনরা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে, সেই ধরনের সাংবাদিকতা, ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবে। তবে সেটা যেন ক্লিকবেট জার্নালিজম না হয়, যেমন ক্লিকবেট জার্নালিজম, ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন জার্নালিজম না হয়। আপনার কথা কি শেষ? আচ্ছা, আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই। এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান, আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? সময় টিভির গুন্ডামি না, দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময়, ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে। আমি একটা করে শব্দ ব্যক্তিগতভাবে ধরে আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ, আপনি অনেক ব্রিলিয়েন্ট, শার্প। আমি একটা করে আসি। আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না, সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানের, আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পরিষদ রয়েছে, অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে, এটা ফ্যাক্ট বেসড জার্নালিজমের দিকে নিতে পারবে, মালিকরা। এটা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক হচ্ছে কি জানো, ভদ্রলোক হাসান সাহেব, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি, ভিডিও এভিডেন্স যে
ভিডিও ভাই আমি কিন্তু এটা স্বীকারও করেছি ভাই, আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে যে আমি গতকাল আপনার উচিত কথাও দেখেছি, গতকাল এটা আমি স্বীকারও করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে, ওই যে জার্নালিস্ট কাউন্সিল, ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয়। তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না, আমি কিন্তু অ্যাকনলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে। আপনি কিন্তু সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, যে আপনি দেখেন মানে আচ্ছা, আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না। আমি শুধু আপনাকে জানতে চাই, সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন। জনাব হাসনাত আব্দুল্লাহ, এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিবেন না কেউ আপনাকে দিছে? এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে এবং এই গণ অভ্যুত্থানের সময় যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন, আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে থ্রেট পেয়েছে, সাংবাদিকতা করতে পারে নাই, ফিল্টার নিউজ চালাইতে হয়েছে, ডিজিএফআই থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বাধ্য করেছে ওই জার্নালিস্টদেরকে আমরা পেয়েছি। আপনারে কিন্তু আমি আসলে এটা এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন, আমার প্রশ্নগুলির সাথে আমি আসি। তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, মানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বা আপনি বাংলাদেশের কোনো সাংবাদিকতা পুলিশও না, এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল মানে সরকার, প্রেস কাউন্সিল, তথ্য উপদেষ্টা, তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তাই তো? তাদের সাথে কথা বলেন? না, তাদের সাথে আমি কোনো কথা বলি নাই। এই অ্যাসাইনমেন্ট আপনার সাথে যারা ছিল, যেমন করে দরকার নাই, যেমন করে ফেসিস্ট হাসিনাকে পতন করার জন্য আমরা প্রেস কাউন্সিল, ওই যে তারপর যে উপদেষ্টা, তারপর দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারতেছেন যে হাসনাত আব্দুল্লাহ কোনোভাবেই গুন্ডামি করেনি, তিনি তাদেরকে যা সাবধান করতে গিয়েছিল। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে খালেদ মহিউদ্দিন ভাইকে সাংবাদিকতা শিখাচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার চোখ মাথায় উঠে যাবে। চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। 4.5 মাস পরে এসে হাসনাত আব্দুল্লাহর মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে, এখন হাসনাত আব্দুল্লাহ নিজেকে অ্যাসাইন করেছে, ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা, তাই তো? এবং খালেদ মহিউদ্দিন এটা ভুল করেছে যে 10 জনের তালিকা হাসনাত আব্দুল্লাহ ধরায় নাই। 5 জনের কথা কি বলেছে? 5 জনের কথা কি বলেছে? না, আমি কোন সাংবাদিক আপনি কি বলেছেন? খালেদ ভাই পুরো প্রক্রিয়া, মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধ বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে বা এটা আমি জানতাম না। ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি অ্যাকনলেজ করব। কিন্তু পার্টিকুলারলি যেই জায়গায় প্রবলেমটা, আমি যেই জায়গায় আমি আপনাকে ইস্যু ধরেছি, আমারে যদি আপনি জানতে চান আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ, আপনি বলতে পারেন না যে জনাব আব্দুল্লাহ, দেখেন আমি আপনাকে সাংবাদিকতার কথা বলি। সাংবাদিকতা দুই রকম, আমি বলি আমাকে কথা বলতে দিন। হ্যাঁ, বলেন শেষ করে আমাকে বললেন। কারণ খালেদ ভাই, আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে। আমি এটার সাথে ফুললি এগ্রিড, বিষয়টার সাথে আমি এগ্রিড না। আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে 10 জনের লিস্ট হাসনাত আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে, আমি একজনের কোনো লিস্ট দেয় নাই। সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে, সেখানে তারেক জিয়াকে কিভাবে হচ্ছে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে, 21 আগস্ট কিভাবে রিপোর্ট করা হয়েছে। আমি আপনার সাথে একমত আব্দুল্লাহ, আমরা অনুষ্ঠানটা আগাই। আমি আপনার সাথে একমত যে 10 জনের লিস্ট আপনি ধরান নাই, আপনি একজনের লিস্টও ধরান নাই। কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে 2 ধরনের সাংবাদিকতা আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। আমি যখন আমার মত দেই, এটা আমার মত, এখন আপনি আমার মতরে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমার মততে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন। আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিয়েছেন, আমি এটা প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে, এখন আমি এটা চেষ্টা করতেছি। আপনি তো এখানে আসছেনি, আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই, কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই। সেইটা হচ্ছে যে ধরেন 158 জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কিনা, এটা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে? ওকে, 158 জনের দেখেন, এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি, সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছিল। এখন দেখেন, বিপ্লব যখন হচ্ছে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম, তখন দেখা যেত কি সমন্বয় খুঁজে পাওয়া যেত না, রিস্ক নিতে চাইতো না। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় পরিচয় বিভিন্ন জায়গায় একটা অথরিটেটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল। তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে, আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না, কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয়। আমরা এই যে 158 জন সমন্বয়ক রয়েছে, আমরা তাদের সাথে বসেছি। হয় এবার এই মিটিং 158 জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না, ওই মিটিং 158 জন ছিল না, কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি, অধিকাংশই, যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্টগুলো করেছি, সেই জায়গা থেকে
আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশ মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি, সার্জিস হচ্ছে জুলাই অধিকাংশের মতামতের ভিত্তিতে, এটাই আমার জানা ছিল, অধিকাংশের মতামতের ভিত্তিতে, অধিকাংশ সমন্বয়কের মতামতের ভিত্তিতে, মানে আপনারা একটা ভোটাভুটি করেছেন তাই তো? না, ওইটা ভার্বালি, সেটাকে আমরা হচ্ছে প্রথমত আমরা সবাই একসাথে বসেছি, বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে, আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, তখন সেটার অ্যাকাউন্টেবিলিটি প্রক্রিয়াটা কি হবে। ঠিক আছে, মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি, মানে ঘটনাটা হচ্ছে যে আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে বাচনিক মতামতের ভিত্তিতে লিখিত কোনো কিছু না, আপনি নির্বাচিত হয়েছেন তাই তো? হ্যাঁ, এটা একটা ভার্বাল, বাচনিক, সুন্দর একটা শব্দ। হ্যাঁ, আপনি নির্বাচিত হয়েছেন। আর কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ককে? না, আপনিই ছিলেন শুধু? না, আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় না যে ৩-৪ জন দাঁড়াইছিল আহ্বায়ক পদে, কয়েকজন সদস্য সচিব পদে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছিল এরকম যে কে হইতে পারে, কে হচ্ছে এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি, সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনায় আসছে। আর আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন, আহসান ভাই হওয়া উচিত না, অনেকে বলেছেন আহসান ভাই, বেশিরভাগ যাই হোক, একটা মানে মোটামুটি একটা কথা, তারপর হচ্ছে যে একটা আলোচনা, একটা বাচনিক সংলাপ, এগুলির মধ্যে এটা হয়েছে। থ্যাংক ইউ, আমার আর কিছু জানা নাই। আচ্ছা, হ্যাঁ, ২ নম্বর কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৩১ ডিসেম্বর আপনারা দিবেন, এইটা নেওয়ার সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন? কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন? কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন, তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব, প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, আপনার নিশ্চয়ই মনে থাকবে। 2 দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার, তাই না? আমরা আপনার কাছে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা, সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন? আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেইটা নিয়ে পরে আলাপ করি। মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা? ওকে, তবে আমি বলার সময় হচ্ছে আমি একটা মানে এই সব ইন্টারফেয়ার করেন, আমি মানে ইন্টারফেয়ার করলে সেই ক্ষেত্রে বলতে অসুবিধা হয়, মানে আমি জাস্ট অনেকক্ষণ ধরে বলবো না। একটা বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে এই যে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন, আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে। খালেদ মহিউদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধিজীবী পাড়ায়, মিডিয়াতে, তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে, এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজোন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি, ইনিশিয়েটিভও দেখেছি। এবং এটা গণ অভ্যুত্থান হয় নাই, সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছিল, আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন, সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আপহিভাল। তাহলে পলিটিক্যাল আপহিভাল, পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রিভলিউশন, তাহলে এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এবং একটা দেখেন, আওয়ামী লীগ দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের যে ন্যারেটিভ সেলগুলো রয়েছে, তাদের যে কনস্পিরেসির যে হচ্ছে কম্পার্টমেন্ট গুলো রয়েছে, এখনই কিন্তু সেগুলো উত্থান যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা শুরু হয়েছে, এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে। এবং যে স্বপ্ন নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানটি হয়েছে, একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য, সেই জায়গায় কিন্তু বিহীনিত দেওয়া হচ্ছে। সেজন্য আমরা চেয়েছি এটার একটি অ্যাকনোলেজমেন্ট যে এই জুলাই গণঅভ্যুত্থান সকল, আমরা বলছি না যে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবাদ সরকারের সাথে আলোচনা করেছিলেন কিনা? না, আমরা সরকারের সাথে আলোচনা করে নাই। সরকারের সাথে আলোচনা করে তো মাঠ থেকে সিদ্ধান্ত হয় নাই, মাঠ আগে সিদ্ধান্ত নেয়, মানুষ আগে সিদ্ধান্ত নেয়। মাঠের সিদ্ধান্তটা কে আগে বুঝতে পারলো? জনাব হাসনাত আব্দুল্লাহ আগে বুঝতে পারলেন কিভাবে মাঠের সিদ্ধান্তটা? দেখেন, মাঠের সিদ্ধান্তটা বুঝতে পারলেন যে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন, তখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে না, এখন এটা জুলাই ঘোষণাপত্র দরকার। খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না, খালেদ মহিউদ্দিনকে এখানে চলে মেটাফরিক একটা বিষয়, অর্থাৎ বলতে চাচ্ছি যে একটা মিডিয়া পাড়ায়, সব জায়গায়, সব ক্ষেত্রে, সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট মেকানিজমের মধ্যে কোনো একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় দেখেন সেখানে আওয়ামী লীগীকরণ বা এই যে আওয়ামী একটি কাঠামো, এই কাঠামো মুক্ত কিন্তু আমরা করতে পারি নাই। সেটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমরা পারি নাই, এটা মেনে নিতে হবে, এটা রিয়েলিটি, আমরা এটা মেনে নিছি। সেই জায়গা থেকে আলোচনাটা বড় না করি, জনাব আব্দুল্লাহ, আলোচনাটা বড় না করি, অর্থাৎ সরকারের সঙ্গে আপনারা আলোচনা করেন নাই, আপনারা এটা একটা প্রয়োজনীয়তা বুঝতে পারছেন, যেহেতু আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামীকরণের জায়গাটা থেকে আপনি এটাকে মুক্ত করতে চাইছেন, তাই তো? তো সরকারের সাথে আলোচনা করেন নাই। তবে এই জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা হচ্ছে আমাদের পূর্বসূরি, তাদেরই ইনিশিয়েটিভটা নেওয়ার প্রয়োজন ছিল। অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ফেসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে, বিএনপি ছিল, জামাত ছিল, ওইটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল। যেহেতু এই উদ্যোগগুলো আসেনি, সেই কারণে আপনারা কবে সিদ্ধান্ত নিলেন যে এটা 31 তারিখে এটা আপনারা দিতে চান?
আমরা 24 এটা করতে চেয়েছি, কারণ এটা দীর্ঘদিন ধরে আলোচনা এই সিদ্ধান্তটা কবে নিলেন? 24 করবেন ঠিক আছে, সিদ্ধান্তটা কবে নিলেন? মানে 28 তারিখ, 29 তারিখ, 27 তারিখ, 26 তারিখ, কয় তারিখে? এটা হচ্ছে আমার প্রথম এই জুলাই প্রক্লামেশন আলোচনা হয়েছিল, প্রথম আলোচনা আজকে থেকে প্রায় 1.5 মাস থেকে 2 মাস আগে আমাদের নিজের মধ্যে আলোচনা হয়েছিল। 1.5 মাস আগে। এরপরে এটা 1.5 মাস আগে এটা হচ্ছে আলোচনা হয়েছিল, তারপরে কিছুদিন আলোচনা হয়নি, এটা নিয়ে আলোচনা হয়নি। পরবর্তীতে 2 উইকস ব্যাক আমরা এটা নিয়ে আবার আলোচনা করেছি। সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা বেসরকারি ঘোষণা, তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো? আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন, যে আপনারা আবার সরকারকে বুঝাইতে পারলেন নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সইরে আসো, আমরা এটা দিব? কি রকম হয়েছে ব্যাপারটা আসলে? কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল, এটা একান্ত শিক্ষার্থীদের বিষয়, এই বিষয়ে সরকার অবগত নয়, ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবে আমরা কি ঘোষণা ছিল, ইত্যাদি 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 আর কি। তো সরকার, আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনার করে বুঝাইছে, নাকি আপনারা দুইজনে মিল্লা জিল্লা? সরকার আমাকে বুঝায় নাই, আমরা দুইজনে মিল্লা জিল্লাও কোনো কাজ করি নাই। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম, এখন যারা কাজ করছে, আমরা কি কাজ করেছি? আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি। জনগণের দেখেন মাঠ থেকে 1 দফার যে ঘোষণাটা, সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই মানুষের সেই যেই হচ্ছে 1 দফা ঘোষণা করেছে। প্রত্যেকটা কর্মসূচি দেখেন সেখানে মানুষ হচ্ছে এই কর্মসূচিগুলো আমাদের আগে দিয়েছে, আমরা সেই জায়গাটা সমন্বয় করেছি। ঠিক একইভাবে এই যে প্রক্লামেশন অথবা স্বীকৃতি, এটাকে আমি সহযোগীকরণ করি, এটাকে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল করি। এই যে এটা গণ অভ্যুত্থানের স্বীকৃতি, এই স্বীকৃতির প্রয়োজনীয়তা মানুষ থেকে এসেছে। গভর্নমেন্টকে আমরা প্রথমে এটাকে রিজন করতে, আপনারা মনে করছেন যে গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এটা কি আপনাদের মনে হচ্ছে? হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘোষণাপত্রের পরে এটা দেওয়া হবে এরকম আপনাদের মনে হচ্ছে? ঘোষণাপত্রে দেওয়া হবে, ব্যাপারটা হচ্ছে কি আমরা যখন দেখছি সব জায়গা থেকে এটাকে ডিজাইন করার একটা জনাব আব্দুল্লাহ একটু করে আলাদা করি, যে যেমন ধরেন ঘোষণাপত্রের প্রয়োজন হচ্ছে কারণ গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা আমরা পাইতেছি না, তাহলে ঘোষণাপত্র এখন দিতে হবে। তো ঘোষণাপত্র দেওয়ার পরে গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা পাওয়া যাবে বলে আপনারা মনে করছেন, তাই তো? তাই হওয়া উচিত না লজিকে? না, গণ অভ্যুত্থানের স্বীকৃতি এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, যেটাকে আমরা সরকার এটাকে ডিজাইন করলো কেন? সরকার এটাকে ডিজাইন করলো কেন? না, মানে ইনিশিয়ালি দেখলাম যে প্রাইভেট ইনিশিয়েটিভ কিছু একটা বলেছে, এই জায়গায় তারা তাদের জায়গা থেকে বক্তব্য দিতে পারে। আমরা তো মিল্লা জিল্লা, আপনি যেটা বললেন যে মিল্লা জিল্লা, আপনার খালেদ ভালো লাগে, আপনার মাঝে মাঝে যে গতকালের প্রোগ্রামে দেখেছি আপনার যে ডায়ালেক্টিক্সটাকে খুব মানে পাবলিক এনগেজ করে, আই অ্যাপ্রিশিয়েট ইট। আমরা এটা ফরওয়ার্ড করি না, আমাদের এই যে ধরেন তাহলে সরকার এটাকে মনে করছে আপনাদের বক্তব্য আসলে ঠিক না, তাই তো? নাকি সরকার যদি ইনিশিয়ালি যদি সরকার সেটা ভেবেও থাকে, সেই জিনিসটাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের জায়গা থেকে সরকারকে লাইনে রাখতে, সরকারকে লাইনে রাখতে, এবং মানে এই যে সরকার আপনাদেরকে 31 তারিখ ঘোষণাপত্র না দেওয়া পরে দিব বলছে, এইটাতে আপনারা মনে করতেছেন যে এটা সরকার আপনাদের কথা শুনছে, তাই তো? দেখেন, আমরা যখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় কিন্তু ফোকাস করেছে, সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এটা যেহেতু নিজে ইনিশিয়েটিভটা নিয়েছে। আর প্রক্লেম কারা করতে পারে? প্রক্লেম হচ্ছে আমরা বারবার চেয়েছি আমরা যে এটা স্টেট পর্যায় থেকে যেন সেটাকে লিগ্যালি এন্ডোর্স করা হয়। তো লিগ্যালি এন্ডোর্স করার জায়গা থেকে ঐক্যমত, ওই জিনিসটা তো দাবি তো আসে মাঠ থেকে, এখানে আবার স্টেট কোথা থেকে আসলো? আমরা দেখেন, আমরা বারবার আমরা যে জায়গাটা হচ্ছে চেষ্টা করছি এখনো পর্যন্ত, আমরা ইউনিটিকে আমরা ফোকাস করছি সবকিছুতে, যাতে করে এই গণঅভ্যুত্থানের প্রত্যেকটি অংশীদার এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সবাই অ্যাকনলেজমেন্ট। এখন স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে, শব্দটা হয়তো নেই, বলেছে যে সকল অংশীদার ও অংশজনের অংশগ্রহণের ভিত্তিতে তো সরকার বলছে নিজেরাই হচ্ছে সেটাকে হচ্ছে আমরা করব। একটু করে বলি সরকার যেহেতু বলছে যে এখন একটু করে করবে, সবার সাথে অংশগ্রহণ করে করবে, তখন আপনারা বলছেন যে ঠিক আছে, আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছেন যে আপনারা কি চান, তাই তো? ঠিক আছে, তাইলে আপনাদের মনে ওই শঙ্কা নাই? আমি একটু করে বুঝাই, সেটা হচ্ছে যে আমরা প্রোক্লামেশন অফ যে রেভলিউশন, যেটা অথবা ডিক্লারেশন অফ রেভলিউশন, সেটাকে ঘোষণার পরে সেটাকে গভর্নমেন্ট এন্ডোর্স করতে হইতো, কনস্টিটিউশনাল অ্যাকোমোডেশন প্রয়োজন ছিল। এখন গভর্নমেন্ট যেহেতু নিজেই আমরা ঘোষণা করার পূর্বেই একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, তার মানে হচ্ছে প্যাসিভলি সে এই প্রোক্লামেশন অফ রেভলিউশনকে সে এন্ডোর্স করছে। তো যেহেতুই করছে, সুতরাং আমাদের অবজেক্টিভ যেহেতু এক হয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্তকে তো আমরা বিরোধিতা জানানোর কোনো ফ্যান্টাস্টিক কোনো অসুবিধা নেই আমার। আপনি একটু করে বুঝায়েন আমারে, আপনার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে আমার, মানে ইটস লাইক লেসন টু মি। আমি আপনাকে বলি, আপনারা যে প্রোক্লামেশনটা বানাইছেন এটা সরকারের দিবেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির অলরেডি দিবেন, তাই তো? না, প্রোক্লামেশন বানানো হয় নাই।
না প্রক্লেমেশন না, দেখেন প্রক্লেমেশন বানায় সবাইকে দেওয়া হয় নাই, যে প্রক্লেমেশন ফাইনাল করে সবাইকে দেওয়া ফাইনাল হয়েছে না, একটা ড্রাফট কি করছেন কিনা, ড্রাফট করছেন কিনা? একটা ড্রাফট ছিল এবং ড্রাফটটাকে সবাইকে পাঠানো হয়েছে যে ওটা ওপেন, মানে ব্যাপারটা কি এরকম জনাব আব্দুল্লাহ, যে ব্যাপারটা কি এরকম যে আপনি একটা ড্রাফট করে পাঠাইছেন, মানে কমিউনিস্ট রেজিমে অনেকটা এরকম কথা কওয়া হইতো যে আমরা আসলে এই সভায় নেতার সিদ্ধান্ত সবাই মিলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করি, মানে আপনাদের সিদ্ধান্তই কি সবাই সর্বসম্মতি গ্রহণ করবে নাকি ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসবে, ওটা জায়গা আছে আছে না ড্রাফটে যদি ড্রাফটটা যদি চেঞ্জ নাই আসতো, ড্রাফটের যদি কোনো ধরনের নাই তো আমরা তো বলতাম যে ধরেন এই প্রক্লেমেশনটা দিলাম, এটা হচ্ছে সবাই মাইনা নেন, আমরা তো এটা বলি নাই। আচ্ছা, বলেন আমরা হচ্ছে একটা স্ক্র্যাচ, এটা একটা স্ক্র্যাচ এখানে ছিল এবং সবার এখানে দেখেন আপনি নিশ্চিত আপনারা যে ড্রাফটটা দিবেন সেই ড্রাফটটা সবাই সবার মতামত দিয়ে আইসা 15 তারিখের মধ্যে এটা আবার সবাই মাইনা সবাই এটার সাথে একমত হয়েও যাবে, যাদেরকে আপনারা পাঠাচ্ছেন আপনারা নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে আপনাদের? এখন যদি নিশ্চিত না হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রমিস দিয়েছে সেই প্রমিসের ভায়োলেশন কিসের ভিত্তিতে গভর্নমেন্ট এই প্রমিস দিল? গভর্নমেন্ট তো আরেক অংশীজনের মতামত জানে না, তাহলে আপনার কথা ঠিক হইলে শুধু আপনাদের মতামত জানে না। গভর্নমেন্ট যেহেতু বলেছে, আপনি ওই যে গতকালের যে এটা প্রেস রিলিজ দিয়েছে, প্রেস রিলিজ বলেছে সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশীজনের ভিত্তিতে গভর্নমেন্ট নিজে ইনিশিয়েটিভ নেবে এবং সবার মধ্য দিয়ে যখন আসবে তার মানে হচ্ছে গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি নিয়েছে। গভর্নমেন্ট কেমনে করলো যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে? গভর্নমেন্ট যে জানে না সেটা তো আমার সাথে আলোচনা করতে নাই। ওয়েল তাহলে গভর্নমেন্ট অলরেডি জানে, না যেহেতু গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে তার মানে জানে। আমি যদি এটাকে আলোচনা আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা, অবজেক্টিভ ডিসকাশনে যদি আসে গভর্নমেন্ট দেখেন আপনি 15 তারিখের পরে যদি প্রক্লেমেশন না হয় তাইলে কি হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর আমি আলোচনা করতেছি না 15 তারিখের পরে না, কিন্তু এই যে জনাব আব্দুল্লাহ এই আমি আলোচনা করতেছি এই প্রক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কইরা, প্রক্রিয়াটা কি, সবার মতামত কেমনে আসবে? আমি খালি এখানে দেখতেছি আপনারা একটা প্রক্লেমেশনের ড্রাফট কইরা, যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন, এইটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে। অন্য যারা অংশীজন আছে, আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে, 2-1 অথবা অর্ধেকজন, আপনারা একজন থাকতে পারে, তাদের মতামত যদি অ্যাকোমোডেট করতে হয় তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্র্যাচের সাথে একমত হবে কি হবে না। আপনি বলতেছেন গভর্নমেন্ট জানলেও জানতে পারে, তো যদি না জানে, যদি গভর্নমেন্ট যেহেতু জানে, গভর্নমেন্ট জানে আরেকজন কি প্রস্তাব দিবে, গভর্নমেন্ট যেহেতু জানে এই কারণে ইনিশিয়েটিভ নিয়েছে। এখন আপনার যদি মনে হয় যদি 15 তারিখের পরে যদি বা হচ্ছে একটা আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখ আজকে বলেছি যে একদম দীর্ঘকাল আমরা আমাদের জায়গা থেকে আজকে বলেছি 15 তারিখের মধ্যে হইতে হবে, কিন্তু এটা দীর্ঘকাল, একটা অনন্ত অসীম সময় ধরে তো এটা সম্ভব না। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখ বলেছি, গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে, গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয় না, সেটা হয় নাই, তো সেই জায়গা থেকে বা এই পার্টি অ্যাকোমোডেট মানে যদি গভর্নমেন্ট যদি বলে যে এই রাজনৈতিক দল এই অংশীজন, আমার মনে হয় হাসান আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন। এখন তো এটা মাত্রই আজকে 31 তারিখ, আপনি নিশ্চয়ই 1, 2, 3 তারিখে আরো বেশি করে দেখবেন। এটা তো ক্লিয়ার ভাই, এটা তো ক্লিয়ার। না প্রক্রিয়াটা যে এটা কেমনে স্টেক হোল্ডারদের কাছে কি মতামত না হবে, কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে, এটাকে ডায়লগ ভিত্তিক মতামত না হবে, মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে, নিশ্চয়ই সেটা একটা নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন, আমার অসুবিধা নাই, আপনারা ফাইনাল করেন আরো, কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো। হাওয়েভার আপনি অনুমতি দিলে আমি একটু পরের প্রশ্নে যাইতে পারি। পরের প্রশ্নের মধ্যে থেকে বা পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট, মানে এই প্রশ্নটা একটু লেয়ার আছে, এটার প্রথম প্রশ্নটা একটু করে নেই, আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা, দেশপ্রেমিক মনে করেন কিনা? আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি, তবে এটা হচ্ছে ওকে ফাইন, হ্যাঁ ইয়েস। না আপনি আরেক লাইন বলেন, অসুবিধা নেই, না আমি দেশপ্রেমিক মনে করি, দেশপ্রেমিক মনে করেন। ওকে, জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা, একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা? 2 হচ্ছে যদি একমত না হন, দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে, আপনি কোনটা? আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই। আমি কি পড়ে শোনাবো কোটেশন? আমি দায়িত্ব নেই, আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরেন এই ধরনের বক্তব্য যদি এসে থাকে, আমি বক্তব্য মানে আমি জানি এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন কিনা, আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনার পজিশনে আমি যেতে চাই না যে ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলেই আমি দেশপ্রেমিক, ওইটা হচ্ছে এক ধরনের একটা জিনিস, একটা প্যারোকিয়াল একটা হচ্ছে আইডিয়া যে আমি এই আইডিওলজি থাকলেই হচ্ছে আমি দেশপ্রেমিক, আর ওই আইডিওলজি হলে দেশপ্রেমিক না, এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন, সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি? এই বিষয়ে আমার মন্তব্য করা, আমি জাস্ট একটা মানে একটা ডেসক্রিপশন দিতে পারবো। এই গণঅভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি।
আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে, বিবৃতি এসেছে, সেগুলো মনে হয় যে সেগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট দেওয়ার ক্ষেত্রে। তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা 5ই আগস্টের পূর্বে, তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো, দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো। তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই। তবে সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই। এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিসে লিটমাস টেস্ট হয় না, যে এই ইভেন্টে দেশপ্রেমিক, ওই ইভেন্টে দেশপ্রেমিক, ওইভাবে দেশপ্রেমিকের লিটমাস টেস্ট নাই। কিন্তু এখন তো ইভেন্ট বেস মানে লিটমাস টেস্টও অনেক বেশি চলতেছে, তাই না? জুলাই আগস্টে করেছিলেন, তার আগে কি করছেন, হাসান সাহেব ক্রোড়পত্রে লিখছেন কিনা, এগুলো তো নানা ধরনের মানে কথা আসতেছে। কিন্তু সার্বিকভাবে জিনিসটা দেখার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই। তো এইটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে, যে মানে ধরেন এইটা ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন, এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিউদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই, ওদেরকে যদি এই সার্বিক এই 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 ফরম্যাটে রাখেন, এই কম্প্রিহেন্সিভের ব্যাপারটায় রাখেন, তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই। কিন্তু এই জায়গায় আওয়ামী লীগ, আচ্ছা আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান। একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্ন আমি অনুভব করি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার, মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি, সেইগুলিকে বাদ দেওয়ার। যেমন 31শে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান। এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা? কারণ আমরা কিন্তু দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, 7 মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার, যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন। আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার, তার কথা বলে মানুষকে ইন্সপায়ার্ড করার। তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন, সেইটার কারণ কি যে আপনারা পপুলিস্ট জায়গাটা থেকে, মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন, নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন, যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে? কোনটা, মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকারটা কৌশল? দুইটা তো দুই অবস্থান, তাই না? আচ্ছা আমি আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন। এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা, আমি যখন আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো, তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে। অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি, এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি, তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো। ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল? ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল আপনি কোন একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান, আপনাকে দাবি জানাবেন আপনি 3 দিন, আর আপনাকে বাকি 5 দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না, আমি এটা অরাজনৈতিক দাবি, এটা অরাজনৈতিক দাবি। এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি, ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই। অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া, বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাঁড়াই করাইতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া। অর্থাৎ রাষ্ট্রের সবকিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে, এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া। এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে একটা সবকিছুই বঙ্গবন্ধুর স্বপ্ন, ওরকম ভাবে ওই লাইন থেকে কিছুকে একদম সেন্ট্রালাইজ করা হবে। ওই আইডিয়াটাই হচ্ছে মুজিববাদী আইডিয়া। এখন এটার ভাই এটা একটা হিস্টোরিক্যাল ন্যারেশন আছে, এটার এটা সামাজিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে। এটা তো ম্যাথস না যে এটা হচ্ছে এই মুজিববাদের এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড, বা মানে হিসাবটা কি, এটা কি হাসিনা সরকারের সময় মুজিববাদের আইডিয়াটা হয়েছে, নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল? শেখ মুজিবুর রহমানের সময় ছিল। আপনি যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি, ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে, এবং সেখানে এসে 71 পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম 71 পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার পিলার নিয়ে আসলো, যথা হচ্ছে যেখানে সোশ্যালিজম, ন্যাশনালিজম, তারপর হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো। কিন্তু এগুলো তো আওয়ামী লীগেরও মূলনীতি না, এটা আওয়ামী লীগের নীতিও না, মানে এটা মানে দেখেন মুক্তিযুদ্ধটা, এটা হচ্ছে এটা কাদের মূলনীতি? এই মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েতপন্থী যেসব মুক্তিযুদ্ধের সময়, সেই সময় দুইটা স্ট্রিম ছিল। আপনি যদি তৎকালীন সময়, আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি, তৎকালীন সময় বদরুদ্দিন উমর এবং হচ্ছে ভাসানী আপনার লেখাগুলো যখন পড়ছি বা পড়ি, তখন দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল।
অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে এই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য, ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন বানাইলো, সেটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা, যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা। আপনি না 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 ভাই ভাই না না, আপনি একদম যে এইভাবে কনক্লুশনে চলে গেলে হবে না। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো ডিগনিটি, ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে, পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশীজনের কি মতামত নিয়ে এটা হয়েছিল নাকি পাকিস্তানপন্থী যারা রয়েছে, পাকিস্তানপন্থী যারা রয়েছে, এটাও একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে, কারণ এই যুগে হচ্ছে কনটেক্সট ছাড়া কথা ইজিলি কাট অফ করা। আমি বলতে চাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হয়েছিল, সেই গণপরিষদটা হচ্ছে, এই গণপরিষদটা কিভাবে মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল? একটা ন্যাশনাল এবং প্রভিন্সিয়াল নির্বাচন, যে নির্বাচনটা এই তর্ক তো আমরা করতেই পারি, তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো যে এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা, 70 সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা, এগুলো তর্ক আমরা করতে পারি। কিন্তু আমি জানতে চাইতেছি যে আমরা এখন 72-এর সংবিধান বলি বা ইয়াটা বলি, এটার ক্ষেত্রে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা। ভিসাভিস যেখানে আমাদের কাছে ডিগনিটি, ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ছিল, এবং ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিসের এন্টিথিসিস আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে মনে করতেছি কিনা, যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। না, এন্টিথিসিস না, এখানে কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ, কন্ট্রাডিকশনটা একটু বলেন, কন্ট্রাডিকশনটা একটু বুঝি। কন্ট্রাডিকশন এখানে দেখেন একদম পুরাটাকে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বানাই ফেলছে, এখন সবগুলাকে একসাথে হচ্ছে একটা প্যাকেটে নিয়ে আসছে। এখন পুরা এই জায়গায় আপনি দেখবেন যে ওইখানে গণপরিষদ থেকে তখন কিন্তু যতীন্দ্র লার্মা কিন্তু তখন উনি অনির্দিষ্টকালের জন্য হচ্ছে গণপরিষদ। তাহলে এই একটা স্পেসিফিক সমস্যা পাওয়া গেল যে জাতীয়তাবাদটা এরকম বাঙালি এরকম হইতে পারবে না, তাই তো? দেখেন না, সমস্যা না, এখানে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারের অ্যাকনলেজমেন্ট প্রয়োজন। আপনার যে জায়গায় সমাজতন্ত্র আছে সেই জায়গায় আবার আপনার। দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন। তবে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের মধ্যে আপনারা কি বুঝতে পারছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। দর্শক শ্রোতা, এই হাসনাত আব্দুল্লাহ নিজের মুখেই স্বীকার করলেন সমন্বয়কের নামে পরিচয় দিয়ে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে। তার মানে কি হাসনাত আব্দুল্লাহ কি বাকি আছে? দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে 10 সাংবাদিকের চাকরি খেয়ে ফেলছে এই হাসনাত আব্দুল্লাহ, কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ এখন কোনোভাবেই স্বীকার করতেছে না। হাসনাত আব্দুল্লাহ বলতেছে শুধু জাস্ট আমি তাকে যা সাবধান করছি। আসলে কোনটা সঠিক? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। দর্শক শ্রোতা, কিছু হলে তারপরে না সেটি প্রকাশ হয়, কিছু না হলে তো সেটি প্রকাশ পায় না। অবশ্যই কিছুটা ঘটেছে, আর এই ঘটার কারণে এই হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক থেকে এখন তিনি গুন্ডা সেজেছেন এবং সেই নিউজ চ্যানেলের মালিককে সাবধান করে দিয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।